तुम दूध मांगोगे हम खीर देंगे, तुम कश्मीर मांगोगे हम चीर देंगे। এই যে মিস্টার বক্সার, এই মিস্টার বক্সার যে কারণে রেগে গেছিল তাকে আমরা কি বলবো? তাকে বলবো উদ্দীপক। মিস্টার বক্সারের এই উদ্দীপকের প্রভাবে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তাকে আমরা কি বলবো? সাড়া। আর মিস্টার বক্সারের এই উদ্দীপকের প্রভাবে সাড়া দেওয়ার যে ক্ষমতা তাকেই বলা হয় সংবেদনশীলতা। তাকে আমরা কি বলবো? সংবেদনশীলতা। হ্যালো স্টুডেন্ট, তাহলে আমরা শুরু করতে চলেছি আজকে থেকে ক্লাস 10 লাইফ সায়েন্সের ক্লাস। পিডিএফ নোট ভিত্তিক এই লাইফ সায়েন্সের ক্লাসগুলো আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে আলোচনা করব। আমাদের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই পরিবর্তনশীল পরিবেশে জীবকে বংশবিস্তারের জন্য, স্থায়িত্বের জন্য, আত্মরক্ষার জন্য, জননের জন্য বিভিন্ন রকমভাবে পরিবেশের এইসব পরিবর্তনকে শনাক্ত করতে হয় এবং তাদের সঙ্গে সমন্বয় সাধন করতে হয়। তাহলে আমাদের এই পরিবর্তনশীল পরিবেশে জীবকে বেঁচে থাকার জন্য কি কি পরিবর্তনকে শনাক্ত করতে হয়, এবার আমরা সেগুলো সব পিকচারের আকারে দেখছি। দেখো, এই যে মহিলাটাকে কি করতে হয়েছে? মহিলাটা প্রচণ্ড গরমের মধ্যে ঘেমে যাচ্ছে। তাহলে তার ঘামকে সে সুইটকে কি করছে? রুমাল দিয়ে পরিষ্কার করার চেষ্টা করছে। এইখানে আবার দুইজন মহিলা কি করছে? ঠান্ডার মধ্যে আগুনে হাত তাপছে। আবার আমরা দেখছি এই যে ছোট বাচ্চাটা অন্য একটা ছোট বাচ্চার মুখের মধ্যে ভুল করে হাত ভরে দিয়েছে। তাতে দেখা যাচ্ছে এই ছোট বাচ্চাটি কট করে তার ওই বড় বাচ্চার আঙুলকে কেটে দিয়েছে। কি ব্যথা! এইভাবে আমরা দেখতে পাচ্ছি। আবার বিভিন্ন প্রাণীর কথাও দেখো, বিভিন্ন প্রাণী কিভাবে পরিবেশের সঙ্গে সমন্বয় সাধন করে চলেছে। কেউ জল খাচ্ছে, কেউ তাকিয়ে আছে কিভাবে অন্য শিকার করা যায়, অন্য প্রাণীদের ধরা যায়, তাই না? কেউ আবার ফল খাওয়ার লোভে উপরে চড়ে আছে। এইভাবে প্রাণীরা বিভিন্নভাবে পরিবেশের এই যে পরিবর্তন, কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো যন্ত্রণা, কখনো খিদা, পরিবেশের পরিবর্তন ও পরিবেশের আভ্যন্তরীণ জীবদেহের আভ্যন্তরীণ পরিবর্তন, এইসব পরিবর্তনকে শনাক্ত করে এবং তার পরিপ্রেক্ষিতে সেই রকমভাবে সাড়া প্রদান করে থাকে। তাহলে আমরা সর্বপ্রথম পড়লাম পরিবেশের এই যে পরিবর্তন, তাদেরকে আমরা কি বলবো? উদ্দীপক। এই উদ্দীপক আবার দুই ধরনের হতে পারে, তাই না? একটা হচ্ছে বহিস্থ উদ্দীপক, যেমন এই জায়গাটায় আমরা দেখলাম এই যে তাপমাত্রা, ঠান্ডা, এগুলো হলো বহিস্থ উদ্দীপক। আবার অভ্যন্তরীণ উদ্দীপক হতে পারে, যেমন হরমোন, ক্ষুধার যন্ত্রণা, তারপরে তৃষ্ণার যন্ত্রণা, এগুলো হয়ে গেল অভ্যন্তরীণ উদ্দীপক। তাহলে সর্বপ্রথম আমরা যে কোশ্চেনটা পড়ব সেটা হলো উদ্দীপক কাকে বলে। সর্বপ্রথম আমরা কি পড়ব? উদ্দীপক কাকে বলে। ওকে, উদ্দীপক কাকে বলে? তাহলে উদ্দীপকের সংজ্ঞায় আমরা কি বলতে পারি? পরিবেশের যেসব পরিবর্তন শনাক্ত হয় এবং সাড়া প্রদানে সাহায্য করে তাদেরকে আমরা বলবো উদ্দীপক। এই উদ্দীপক দুই ধরনের হতে পারে। উদ্দীপক কয় ধরনের হতে পারে? দুই ধরনের হতে পারে। একটা হলো বহিস্থ উদ্দীপক, বহিস্থ উদ্দীপক। একটা হলো বহিস্থ উদ্দীপক, আর একটা হলো অভ্যন্তরীণ উদ্দীপক। বহিস্থ উদ্দীপক আর অভ্যন্তরীণ উদ্দীপক। ওকে, অভ্যন্তরীণ উদ্দীপক, অভ্যন্তরীণ উদ্দীপক কি? সেই অভ্যন্তরীণ উদ্দীপক আর বহিস্থ উদ্দীপক। বহিস্থ উদ্দীপক হলো তাপমাত্রা, আলো, বাতাস, এগুলো হলো বহিস্থ উদ্দীপক। এবং অভ্যন্তরীণ উদ্দীপক হলো হরমোন। অভ্যন্তরীণ উদ্দীপক হলো ক্ষুধার যন্ত্রণা, তৃষ্ণার যন্ত্রণা। তাহলে স্যার, আপনি বলছেন যে প্রাণীরা এই পরিবেশের বিভিন্ন উদ্দীপকের প্রভাবে প্রতিক্রিয়া করে তার পরিপ্রেক্ষিতে সাড়া প্রদান করে, এবং এই ক্ষমতাকে আমরা সংবেদনশীলতা বলবো। তাহলে এই সাড়া প্রদান কি শুধুমাত্র উদ্ভিদরাই শুধুমাত্র প্রাণীরাই করতে পারে? উদ্ভিদরা কি সাড়া প্রদানে সক্ষম নয়? হ্যাঁ রে ভাই, উদ্ভিদরাও সাড়া প্রদানে সক্ষম। আমরা আজকে সেটাই তো পড়ব। সর্বপ্রথম উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ দেহেও যে সাড়া সৃষ্টি হয়, এই ঘটনাটা আমাদের সামনে উপস্থাপন করেছিলেন ভারতের বাঙালির বিশিষ্ট বিজ্ঞানী কে? আচার্য জগদীশ চন্দ্র বসু। আচার্য জগদীশ চন্দ্র বসু দুটো যন্ত্র আবিষ্কার করার মাধ্যমে, কি? একটা হলো ক্র্যাস্কোগ্রাফ আর একটা হলো রেজোনেন্ট রেকর্ডার। এই দুটি যন্ত্র আবিষ্কার করার মাধ্যমে
মূলত উদ্ভিদরাও যে সাড়া প্রদানে সক্ষম সেই ব্যাপারটি আমাদের সামনে নিয়ে আসেন। তিনি পরীক্ষা করেছিলেন মূলত বনচারাল ও লজ্জাবতী গাছের উপর। বনচারাল গাছের পাতা দুটো সবসময় উঠানামা করতেই থাকে। এই যে বনচারাল গাছের পাতা দুটোর উঠানামা, তাকে আমরা কি বলবো? তাকে বলবো প্রকরণ চলন। প্রকরণ চলন। এই যে দেখো, বনচারাল গাছের পাতা দুটো পর্যায়ক্রমে, বনচারাল গাছের এই যে পাতা, এই পাতা দুটো পর্যায়ক্রমে, একটা বড়, এটা হলো বড়পত্রক, আর এই ছোটো দুটো পাতা সবসময় পর্যায়ক্রমে উঠানামা করতে থাকে। একে আমরা কি বলবো? প্রকরণ চলন। আর লজ্জাবতী গাছকে স্পর্শ করলেই লজ্জাবতীর গাছের পাতা দুটো নুয়ে পড়ে, এই চলনকে আমরা কি বলবো? সিসমোনেস্টিক চলন। দুটোরই কারণ হচ্ছে রস স্ফীতিজনিত তারতম্যের কারণে এই চলন ঘটে থাকে। তাহলে প্রকরণ চলন কাকে বলে? প্রকরণ চলন হচ্ছে রস স্ফীতিজনিত তারতম্যের কারণে বনচারাল গাছের পাতা দুটোর পর্যায়ক্রমিক উঠানামাকে বলা হয় প্রকরণ চলন। প্রকরণ চলন। ওকে, এটাকে আমরা কি বলবো? প্রকরণ চলন। এটা মূলত ঘটে এদের এইখানে এই যে পালভিনাস কোষ আছে, পালভিনাস কোষে রসস্ফীতিজনিত তারতম্যের কারণে এই চলন ঘটে থাকে। তাহলে বনচারাল গাছে রসস্ফীতিজনিত তারতম্যে কোন কোষ প্রভাবিত হয়? পালভিনাস কোষ। ওকে, এবং এই লজ্জাবতী গাছের ক্ষেত্রেও, যেটাকে আমরা বললাম সিসমোনেস্টি চলন, সেটা পরবর্তীকালে আমরা পড়ব, এদের ক্ষেত্রেও এই পালভিনাস কোষ এর রসস্ফীতিজনিত তারতম্যের কারণেই, প্রভাবিত হওয়ার কারণেই, রসস্ফীতিজনিত তারতম্যের কারণে পালভিনাস কোষ প্রভাবিত হওয়ার কারণেই এদের এই সিসমোনেস্টি চলন দেখা যায়। কমপ্লিট। তাহলে আমরা দেখলাম উদ্ভিদ কিভাবে উদ্দীপকের প্রভাবে সাড়া প্রদান করে থাকে। এবার প্রাণীরা যেমন বিভিন্নভাবে সাড়া প্রদান করতে পারে, চলনের মাধ্যমে, গমনের মাধ্যমে। উদ্ভিদের সাড়া প্রদানের পদ্ধতিটি কি প্রাণীদের মতো একই রকম হবে? না, উদ্ভিদের সাড়া প্রদানের পদ্ধতি কিন্তু প্রাণীদের মতো না। প্রাণীরা যেমন বহু কাজ করতে সক্ষম, কিন্তু উদ্ভিদরা এরকম এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, বাইরে থেকে খাদ্য সংগ্রহ করা, কথা বলা, এগুলো তো উদ্ভিদরা পারে না। তাহলে উদ্ভিদরা কিভাবে সাড়া প্রদান করে? উদ্ভিদের সাড়া প্রদানের পদ্ধতিটি কি? উদ্ভিদের সাড়া প্রদানের পদ্ধতিটি কি আলোচনা করা, এটা কোশ্চেন হতে পারে। উদ্ভিদের সাড়া প্রদানের পদ্ধতিটি আমরা কিভাবে লিখব? লিখব এভাবে, যে প্রাণীরা যেমন বিভিন্ন পদ্ধতিতে পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া বা সাড়া দিতে পারে, উদ্ভিদের সাড়া প্রদানের পদ্ধতিটি কিন্তু আলাদা। উদ্ভিদরা শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে পরিবেশের সঙ্গে সাড়া প্রদানে সক্ষম। সেটাকে আমরা বলতে পারি ধীর বৃদ্ধিজ চলন বা স্বতঃস্ফূর্ত চলন, যেমন প্রকরণ ইত্যাদি। ওকে, এছাড়া বিভিন্ন ধরনের চলনের কথাও আমরা বলতে পারি। তাহলে এবার কিছু কোশ্চেন আমরা দেখে নিই, যেগুলো আমরা পড়লাম। প্রথমেই আমরা পড়লাম উদ্দীপক ও সংবেদনশীলতা কাকে বলে? যেসব পরিবর্তন শনাক্ত হয় সাড়া প্রদানে সাহায্য করে তাকে বলবো উদ্দীপক। বহিস্থ উদ্দীপক: আলো, তাপমাত্রা, বায়ুপ্রবাহ। অভ্যন্তরীণ উদ্দীপক: হরমোন, ক্ষুধা, তৃষ্ণা, যন্ত্রণা। ওকে, আর সংবেদনশীলতা কাকে বলে? উদ্দীপকের প্রভাবে জীবদের সাড়া প্রদানের ক্ষমতাকে বলা হয় সংবেদনশীলতা। উদ্ভিদের সাড়া প্রদানের পদ্ধতি কি? প্রাণীরা যেমন বিভিন্ন পদ্ধতিতে সাড়া প্রদান করে, উদ্ভিদরা কেবলমাত্র নির্দিষ্ট জায়গায় স্থির থেকে কেবল অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করার মাধ্যমে সাড়া প্রদান করে, যেমন উদ্ভিদের ধীর বৃদ্ধিজ চলন, রস স্ফীতিজনিত যে চলনগুলো হয়। ওকে, এইবার আমরা এখানে একটা টার্মের কথা দেখলাম কি, সেটা হচ্ছে চলন। দেখলাম কি না? এবার আমরা দেখব চলন কি, গমন কি। চলন গমন কাকে বলা হয়? তাহলে আমরা এবার আলোচনা করব চলন কাকে বলে। যদি কোনো জীব নির্দিষ্ট জায়গায় স্থির থেকে শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করার মাধ্যমে প্রতিক্রিয়া প্রদান করে থাকে, তাকে বলবো চলন। ওকে, আর গমন কাকে বলে? যদি কোনো জীব অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করার মাধ্যমে স্থান পরিবর্তন করে, তাকে আমরা বলবো গমন। ওকে, সাধারণত প্রাণীরা চলন গমন দুটোতেই সক্ষম, আর উদ্ভিদরা দুই একটি ব্যতিক্রম বাদ দিয়ে গমনে সক্ষম নয়। ওকে, তারা চলনেই সক্ষম। চলো এবার চলন গমন আমরা আলোচনা করে নিলাম। এবার আমরা কয়েকটি বিশেষ ধরনের চলনের কথা, বিশেষত এখানে আমরা উদ্ভিদের চলনের কথাই আলোচনা করব। ওকে,
দেখো চলন গমনের সংজ্ঞা, যে প্রক্রিয়া জীব নির্দিষ্ট জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তাকে চলন বলে, যে প্রক্রিয়া জীব অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে স্থান পরিবর্তন করে তাকে গমন বলে। এবার সর্বপ্রথম আমরা দেখব কি চলনের কথা, এই রোটেশন সার্কুলেশন কাকে বলে। রোটেশন সার্কুলেশন কাকে বলে? এটা হচ্ছে আমাদের রোটেশন। এটা কি? এটা হচ্ছে কোনো একটা বড় ভ্যাকিউলকে কেন্দ্র করে উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমের যে চলন, কোনো একটা এটা হচ্ছে বড় ভ্যাকিউল, সেই বড় ভ্যাকিউলকে কেন্দ্র করে উদ্ভিদ কোষের মধ্যে প্রোটোপ্লাজমের যে চলন তাকে আমরা বলবো রোটেশন। আর সার্কুলেশন কাকে বলো? উদ্ভিদ কোষের মধ্যেই ক্ষুদ্র 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 ভ্যাকিউলকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমের যে চলন, কোষের মধ্যে প্রোটোপ্লাজমের যে চলন তাকে আমরা কি বলবো? সার্কুলেশন। তাহলে আমরা দেখতে পেলাম রোটেশনের ক্ষেত্রে একটা ভ্যাকিউলকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমের চলন হয়, আর সার্কুলেশনের ক্ষেত্রে অনেকগুলো ভ্যাকিউলকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমের চলন ঘটে থাকে। কমপ্লিট। এই যে এগুলো হচ্ছে ভ্যাকিউল, ফাঁকা ভ্যাকিউল বলতে ফাঁকা স্থানগুলো। এরপরে আমরা এই প্রকরণ চলনের কথা দেখিয়ে নিলাম, তাই না? তারপরে এই যে আমাদের রোটেশন সার্কুলেশন, পরিণত উদ্ভিদ কোষের অভ্যন্তরস্থ একটি বৃহৎ কোষ গ্রহণকে কেন্দ্র করে সমগ্র প্রোটোপ্লাজমের চলনকে রোটেশন, যেমন পাতাশেওলার পাতার কোষ। আর পরিণত উদ্ভিদ কোষের অভ্যন্তরস্থ ক্ষুদ্র ক্ষুদ্র কোষ গ্রহণকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমের চলনকে সার্কুলেশন বলবো। কুমড়ো গাছের কাণ্ডে রোমের চলন। আর আমরা প্রকরণ চলনের কথা আগেই দেখে নিয়েছি। প্রকরণ চলন কাকে বলে? উদাহরণ দাও। রসস্ফীতিজনিত তারতম্যের কারণে উদ্ভিদ অঙ্গের পর্যায়ক্রমিক চলনকে প্রকরণ চলন বলে, যেমন বনচাল পাতার কোষের চলন। রসস্ফীতিজনিত স্বতঃস্ফূর্ত চলন হলো বনচাল পাতার চলন। আর যেটা লজ্জাবতীর চলন সেটা হলো রসস্ফীতিজনিত উদ্দীপক ঘটিত চলন, তাই এটাকে সিসমোনাস্টি চলন বলা হয়। দুটোর ক্ষেত্রেই কিন্তু পালভিনাস কোষের রসস্ফীতিজনিত কারণে এই ঘটনা ঘটে থাকে। এটাতে পটাশিয়াম আয়নের প্রভাব রয়েছে, অর্থাৎ লজ্জাবতী গাছের চলনের ক্ষেত্রে পটাশিয়াম আয়নেরও প্রভাব দেখা যায়। এবার যে কোশ্চেনটা আসতে পারে সেটা হলো এই লজ্জাবতী এবং বনচারালের বিজ্ঞানসম্মত নাম কি? লজ্জাবতী গাছের বিজ্ঞানসম্মত নাম মিমোসা পুরিকা এবং বনচারালের বিজ্ঞানসম্মত নাম ডেসমোডিয়াম জাইরান্স। ওকে। আর আচার্য জগদীশ চন্দ্র বসু, এই কোশ্চেনটাও আমরা দেখেছি। আচার্য জগদীশ চন্দ্র বসু কোন যন্ত্রের মাধ্যমে তার উদ্ভিদের যে উত্তেজনা সারা দেয় সেটা প্রমাণ করেন? ক্যাসকোগ্রাফ রেজোনেন্ট রেকর্ডার। এবার আমরা দেখে নেব বৃদ্ধিজ চলন কাকে বলে। উদ্ভিদ অঙ্গের অসমান বৃদ্ধির ফলে যে চলন দেখা যায় তাকে বৃদ্ধিজ চলন বলে। উদাহরণ কি কি? এপিনাস্টি, হাইপোনাস্টি, এগুলো হচ্ছে বৃদ্ধিজ চলনের উদাহরণ। এপিনাস্টি কি? ফার্ন ও কচু গাছের পাতার যে চলন, অর্থাৎ পাতার যে খুলে যাওয়া, এটাকে আমরা বলবো এপিনাস্টি। এবং হাইপোনাস্টি কি? কচি কলা পাতার চলন, কচি কলা পাতা যে গুটিয়ে থাকে সেটাকে আমরা বলবো হাইপোনাস্টি। এরা হলো বৃদ্ধিজ চলনের উদাহরণ। ওকে। তাহলে স্যার আমরা এখানে অনেক ধরনের চলনের কথা দেখতে পেলাম, তাই না? কি কি? রোটেশন, সার্কুলেশন, আবার আমরা প্রকরণ চলন দেখলাম, সিসমোনাস্টি দেখলাম, বৃদ্ধিজ চলন দেখলাম। তাহলে চলনের কি স্যার অ্যাকচুয়াল কোনো প্রকারভেদ নেই? হ্যাঁ, চলনের প্রকারভেদ আছে। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে উদ্ভিদ চলনের প্রকারভেদ। উদ্ভিদের চলনকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করব, একটা হলো সামগ্রিক চলন আর একটা হলো বক্র চলন। তাহলে উদ্ভিদ চলনকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করব, একটা হলো সামগ্রিক চলন কাকে বলা হয়? উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন করাকে বলা হয় সামগ্রিক চলন। স্থান পরিবর্তন করাকে আমরা কি বলবো? সামগ্রিক চলন। ওকে। এবং দ্বিতীয় প্রকার চলন হচ্ছে বক্র চলন। বক্র চলন কাকে বলবো? উদ্ভিদের বা উদ্ভিদ অঙ্গের এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়াকে আমরা বলবো বক্র চলন। বক্র চলন কাকে বলা হয়? উদ্ভিদ অঙ্গের নড়াচড়াকে আমরা বলবো বক্র চলন। এই বক্র চলনে কি স্যার উদ্ভিদ অঙ্গগুলো বেঁকে যায়? হ্যাঁ, মোটামুটিভাবে এরকমই আমরা বলতে পারি যে বক্র চলনের ক্ষেত্রে উদ্ভিদ অঙ্গগুলো বেঁকে বেঁকে চলনটা করে থাকে। যেমন আমরা এইখানে এই যে দেখলাম ফোটোট্রপিক চলন, তাই না? এই ফোটোট্রপিক চলনে কি হয়েছিল? উদ্ভিদ অঙ্গে আলোর দিকে বেঁকে যায়, তাই না? আবার বৃদ্ধিজ চলনের ক্ষেত্রে কুমড়ো অপরাজিতা কিংবা লাউ কুমড়ো এদের যে চলন সেটা বেঁকে বেঁকে লুতিয়ে লুতিয়ে ঘটে থাকে। এই ধরনের চলন
সাধারণত বেঁকে যায় বলে আমরা বক্রচলন বলে থাকি। ওকে, তাহলে আমরা প্রথমত উদ্ভিদের চলনকে দুভাগে ভাগ করলাম, একটা সামগ্রিক চলন, একটা বক্রচলন। এই সামগ্রিক চলন আর বক্রচলনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। সামগ্রিক চলনেরও আবার দুটো প্রকারভেদ। কি সেটা? একটা হলো আবিষ্ট, একটা হলো আবিষ্ট। আবিষ্ট সামগ্রিক চলন কাকে বলে? উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন যখন কোনো উদ্দীপকের প্রভাবে ঘটবে তাকে আমরা কি বলবো? আবিষ্ট সামগ্রিক চলন। যেমন উদাহরণ হলো ট্যাকটিক চলন। ওকে, আবিষ্ট সামগ্রিক চলনের উদাহরণ হলো ট্যাকটিক চলন, অর্থাৎ এক্ষেত্রে উদ্দীপকের প্রভাব থাকবে। ট্যাকটিক চলন আবার কাকে বলা হয়? বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন করাকে আমরা ট্যাকটিক চলন বলবো। ওকে, যেমন ফটোট্যাকটিক হতে পারে, থার্মোট্যাকটিক হতে পারে। ফটোট্যাকটিকের ক্ষেত্রে আমরা দেখেছি ক্লাইম্যাটোগোনাস, ভলভক্স ইত্যাদি যে উদ্ভিদ সেগুলো স্বল্প আলোর দিকে গমন করে এবং আবার তীব্র আলো হলে সেগুলো ফিরে আসে। এটা আমরা পরবর্তীতে দেখব। এবার আমরা দেখব স্বতঃস্ফূর্ত বক্রচলন। হ্যাঁ, এবার আমরা দেখব স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন। স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন কাকে বলবো? স্বতঃস্ফূর্ত যদি উদ্ভিদ অঙ্গ বা উদ্ভিদের স্থান পরিবর্তন নিজে থেকেই ঘটে থাকে তাকেই আমরা বলবো স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন। ওকে, স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন। তাহলে স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন কাকে বলা হয়? উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন যখন নিজে ঘটে থাকে তখন তাকে আমরা বলবো স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন। কি সেগুলো? রোটেশন ও সার্কুলেশন, যে সংজ্ঞাগুলো আমরা উপরে দেখে এসেছি, তাই না? রোটেশন ও সার্কুলেশন হলো স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন। কমপ্লিট। এবার আমরা দেখব বক্রচলন। এবার বক্রচলনকেও একই রকম দুই ভাগে আমরা ভাগ করব। একটা হলো আবিষ্ট বক্রচলন, এই যে আবিষ্ট বক্রচলন। একটা হলো আবিষ্ট বক্রচলন। আবিষ্ট বক্রচলন কাকে বলা হয়? আবিষ্ট বলতে বোঝাবে উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের নড়াচড়াকে বা বেঁকে যাওয়াকে আমরা বলবো আবিষ্ট বক্রচলন। যেমন হচ্ছে ট্রপিক চলন। ট্রপিক চলন কি? উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের চলন বা উদ্ভিদ অঙ্গের নড়াচড়া যদি উদ্দীপকের গতিপথ অনুসারে হয় তাহলে তাকে আমরা বলবো ট্রপিক চলন। আর ন্যাস্টিক চলন কি? উদ্ভিদ অঙ্গের চলন বা বেঁকে যাওয়া যখন উদ্দীপকের কিসের প্রভাবে ঘটবে? তীব্রতার প্রভাবে ঘটবে তাকে আমরা বলবো ন্যাস্টিক চলন। তাহলে আবিষ্ট বক্রচলন হচ্ছে ট্রপিক চলন বা ন্যাস্টিক চলন। এবার দ্বিতীয় প্রকার বক্রচলন হলো স্বতঃস্ফূর্ত বক্রচলন। স্ফূর্ত বক্রচলন। স্বতঃস্ফূর্ত বক্রচলন। স্বতঃস্ফূর্ত বক্রচলন কাকে বলে? উদ্ভিদ অঙ্গের চলন বা বক্রচলন যখন নিজে থেকে ঘটে থাকে, কোনো উদ্দীপকের প্রভাবে ছাড়া, তখন তাকে আমরা বলবো স্বতঃস্ফূর্ত বক্রচলন। যেমন প্রকরণ আমরা দেখলাম প্রসেস বৃদ্ধিজনিত তারতম্যের কারণে ঘটে থাকে। এবার বৃদ্ধিজ চলন, কিছু বৃদ্ধিজ চলন যেমন এপিন্যাস্টি, হাইপোন্যাস্টি, সেগুলো আমরা উদাহরণগুলো দেখলামই, তাই না? তাহলে এই হলো চলনের সামগ্রিক একটা ওভারঅল একটা প্রকারভেদ। কিন্তু আমাদের বইয়ের মধ্যে চলনের কিন্তু এতগুলো প্রকারভেদ নেই। আমরা উপরে যেগুলো সংজ্ঞাগুলো কয়েকটা দেখলাম, রোটেশন, সার্কুলেশন, প্রকরণ, এগুলো কিভাবে চলনের প্রকারভেদের মধ্যে ইনক্লুড হয়েছে, তাই আমরা একটা ওভারঅল প্রকারভেদ দেখে নিলাম। কিন্তু আমাদের পরীক্ষায় যদি আসে উদ্ভিদের চলনকে কয় ভাগে ভাগ করা যায়, কী তাহলে এতগুলো লেখার দরকার নেই। লিখতেও পারি, আবার আমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবেও আমরা করতে পারি। এবার আমরা চলে যাব আমাদের বইয়ের মধ্যে। মূলত উদ্ভিদের যে চলন তাকে 3 ভাগে ভাগ করা হয়। ওকে, আমরা একটা ওভারঅল ভাগ দেখে নিলাম, কিন্তু আমাদের বইয়ের মধ্যে শুধুমাত্র উদ্ভিদ চলনের যদি প্রকারভেদ আলোচনা করতে হয় ক্লাস 10-এর সাপেক্ষে, তাহলে শুধু 3 প্রকার চলনের কথা বলবো। একটা হচ্ছে এই ট্যাকটিক চলন। ট্যাকটিক, তারপরে হলো ট্রপিক। আরেকটা হলো ন্যাস্টিক। এই 3 প্রকার চলন নিয়ে আমরা আলোচনা করব। এবার এই ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলনের যে প্রকারভেদ, বিভিন্ন প্রকারভেদ আছে, সেগুলো একে একে আলোচনা করব। তার আগে আমরা এই 3 প্রকার চলনের প্রকারভেদগুলো ভালোভাবে আলোচনা করার জন্য, বোঝার জন্য, সহজে মনে রাখার জন্য কিছু
টার্মকে মনে রাখতে হবে। চলো এবার সেই টার্মগুলোর কথা আমরা একে একে আলোচনা করি। দেখো এখানে দুটো ঘটনা আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এই যে ব্যক্তি, সেই ব্যক্তি কী করছে, ক্যামেরা দিয়ে ফটো তুলছে, তাই না? ক্যামেরা দিয়ে কী করছে, ফটো তুলছে। এবার ফটো তুললে কী হবে, লাইট জ্বলবে। তাহলে ফটো শব্দটা থেকে, কী শব্দ, ফটো, ফটো থেকে আমরা কি মনে রাখবো, সেটা হচ্ছে আলো। ফটো থেকে কি মনে রাখবো, আলো। অর্থাৎ ক্যামেরা দিয়ে ফটো তুললে লাইট জ্বলছে, এখান থেকে আমরা মনে রাখবো ফটো মানে আলো, ফটো মানে আলো। এটা কি, এটা হলো থার্মোফ্লাক্স। থার্মোফ্লাক্সে আমরা কি করি, থার্মোফ্লাক্সে আমরা তাপকে সংরক্ষণ করে রাখি। তাহলে থার্মো থেকে আমরা কি মনে রাখবো, থার্মো। থার্মো থেকে আমরা মনে রাখবো থার্মো অর্থাৎ তাপ। থার্মো অর্থাৎ তাপ। থার্মো বলতে আমরা কাকে বুঝবো, তাপকে। আবার দেখো এটা হচ্ছে একটা হাইড্রোলিক ব্রেক। হাইড্রোলিক ব্রেকের মধ্যে কি করা হচ্ছে, তরল জাতীয় পদার্থ অর্থাৎ জল, সেটাকে তরল জাতীয় পদার্থকে আমরা জল বলতে পারি, তাই না? তাহলে হাইড্রোলিক ব্রেকে কি থাকে, তরল থাকে। তাহলে এই হাইড্রো কথা থেকে আমরা মনে রাখবো, হাইড্রো কথা থেকে আমরা মনে রাখবো এটা হচ্ছে জল। হাইড্রো, হাইড্রো থেকে আমরা কি মনে রাখবো, হাইড্রো মানে হলো জল। হাইড্রো শব্দের অর্থ কী হবে, জল। ওকে, এরপর এই যে দেখো জিও সিম, জিও, তাই না? জিও সিম যে সময় অফার দেয় সেই সময় একটা প্রচণ্ড টান এর প্রতি লোকের ছিল, তাই না? অভিকর্ষের যেরকম টান থাকে এরকম জিও সিমের প্রতি লোকের টান ছিল। জিও সিমে এত প্রচণ্ড অফার ছিল যে সব লোক এয়ারটেল, ভোডা এগুলো বাদ দিয়ে জিওতে ট্রান্সফর্ম করে নেয়, সিম পোর্ট করে নেয়। তাহলে এই জিও থেকে আমরা মনে রাখবো অভিকর্ষের কথা। অভিকর্ষের যেরকম টান ছিল জিও সিমেরও ওরকম টান ছিল। তাহলে জিও কথা থেকে মনে রাখবো আমরা, জিও থেকে আমরা মনে রাখবো এটা কি, এটা বোঝাবে অভিকর্ষকে, অভিকর্ষ। ওকে, তাহলে এই শব্দগুলো এইখানে আমাদের লেখা আছে। ফটো, ফটো তোলার সময় আলো জ্বলে, ফটো থেকে আলো। থার্মো, থার্মোফ্লাক্স, এখান থেকে আমরা তাপ মনে রাখবো। হাইড্রো, হাইড্রো থেকে তরল জাতীয় পদার্থ, সেখান থেকে মনে রাখবো জল। জিও, জিও সিমের প্রতি লোকে খুব একটা আকর্ষণ ছিল, অর্থাৎ অভিকর্ষের যেরকম টান এরকম জিও সিমের টান, সেখান থেকে মনে রাখবো জিও থেকে অভিকর্ষ। কোমো, কোমো থেকে কেমিক্যাল, হ্যাঁ, কেমিক্যাল রিয়াকশন, তাহলে এখান থেকে মনে রাখবো রাসায়নিক। সিসমো, সিসমো অর্থাৎ স্পর্শ। তাহলে এই কয়েকটা শব্দ যদি আমরা ভালোভাবে বুঝে নিই তাহলে এই প্রকারভেদগুলো বোঝা কোনো ব্যাপারই না। তাহলে এবার আমরা শুরু করতে চললাম একদম প্রত্যেকটা চলনের বিস্তারিত আলোচনা। সর্বপ্রথম আমরা আলোচনা করব ট্যাকটিক চলন। ট্যাকটিক চলন কাকে বলে আমরা বুঝে নিয়েছি যে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করাকে বলা হয় ট্যাকটিক চলন। ওকে, তাহলে এইখানে দেখো এই যে বান্দা, এই বান্দাটা আগে আগে যাচ্ছে এবং তার যে বান্দি সেটা পিছনে পিছনে আসছে, অর্থাৎ স্থান পরিবর্তন করছে। এটা হলো আমাদের ট্যাকটিক চলনের উদাহরণ। এদের মধ্যে একটা আকর্ষণ কাজ করছে, অর্থাৎ উদ্দীপক কাজ করছে, তাই না? এই উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন করাকে আমরা বলবো ট্যাকটিক চলন। এবার ট্যাকটিক চলনের দুই একটা প্রকারভেদ আমরা আলোচনা করে নেব। যেমন ফটো ট্যাকটিক। ফটো ট্যাকটিক কাকে বলে, আলো উদ্দীপকের প্রভাবে, আলো উদ্দীপকের প্রভাবে এই যে লাইট, এই লাইট বা আলো উদ্দীপকের প্রভাবে ক্ল্যামাইডোমোনাস বা ভলভক্স, বলতে পারি আমরা উদ্ভিদ বা উদ্ভিদের অঙ্গের স্থান পরিবর্তন করাকে আমরা বলবো ফটোট্যাকটিক চলন। যেমন ক্ল্যামাইডোমোনাস বা ভলভক্স স্বল্প আলোর দিকে, অল্প আলোর দিকে অগ্রসর হয়, আবার তীব্র আলো হলে তারা ফিরে আসে। ওকে, তাহলে ট্যাকটিক চলন কাকে বলে আমরা দেখে নিলাম, ফটোট্যাকটিক চলন কাকে বলে আমরা দেখে নিলাম, উদাহরণ ক্ল্যামাইডোমোনাস ভলভক্স। এবার আমরা দেখব কোমোট্যাকটিক চলন কাকে বলে। কোমো কথার অর্থ আমরা কি বুঝেছিলাম, রাসায়নিক। ফটো কথার অর্থ যেমন আলো, কোমো কথার অর্থ কি, রাসায়নিক। উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের চলন যখন কোনো রাসায়নিক পদার্থের প্রভাবে ঘটে তাকে আমরা কি বলবো, কোমোট্যাকটিক চলন। এক্ষেত্রে ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে, এখানে রাসায়নিক পদার্থ কোনটা, ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, এটাকে আমরা বলবো কোমোট্যাকটিক চলন। যেমন এটা হচ্ছে শুক্রাণু, ফার্নের শুক্রাণু, সেটা ম্যালিক অ্যাসিড, এই যে ডিম্বাণু আছে সেখান থেকে ম্যালিক অ্যাসিড নিঃসৃত হয়, এখান থেকে ম্যালিক অ্যাসিড নিঃসৃত হয়। কি অ্যাসিড নিঃসৃত হয়, ম্যালিক অ্যাসিড। এই ম্যালিক অ্যাসিডের প্রভাবে এই যে ডিম্বাণু, সে ডিম্বাণুর দিকে আকর্ষিত হয়, শুক্রাণু ডিম্বাণুর দিকে ম্যালিক অ্যাসিডের প্রভাবে আকর্ষিত হয়। এই চলনকে আমরা বলবো কোমোট্যাকটিক চলন। ওকে,
তাহলে এরপর আমরা দ্বিতীয় প্রকার যে চলন সেখানে চলে গেলাম, সেটা হচ্ছে ট্রপিক চলন। ট্রপিক অর্থাৎ উদ্ভিদ অঙ্গের চলন যখন কিভাবে ঘটে, উদ্দীপকের গতিপথ অনুসারে ঘটে। উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে ঘটে তাকে আমরা বলবো ট্রপিক চলন। যেমন এই মহান মহাশয় তার শিষ্যদের কি দিচ্ছে, উপদেশ দিচ্ছে, আর শিষ্যরা কি বলছে যে গুরুদেব আপনার দেখানো পথেই আমরা চলবো, অর্থাৎ গতিপথে আমরা চলবো। তাহলে একে আমরা কি বলবো, ট্রপিক চলন। ট্রপিক চলন তাহলে আমরা কাকে বলবো? তাহলে এবার আমরা দেখব ট্রপিক চলন কাকে বলে। উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় ট্রপিক চলন। এবার ট্রপিক চলনের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ফটোট্রপিক, ফটো শব্দের অর্থ কী ছিল? ফটো। ফটো শব্দের অর্থ কী ছিল? ফটো। ফটো অর্থাৎ আলো। ফটো অর্থাৎ আলো। তাহলে উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হয় তাকে আমরা বলবো ফটোট্রপিক চলন। যেমন একটা অন্ধকার ঘরের মধ্যে যদি জানলা দিয়ে আলো আসে তাহলে ওই ঘরের মধ্যে যে উদ্ভিদ থাকবে সেটা কি হবে, সেই জানলার দিকে বেঁকে যাবে। এটাকে আমরা বলবো ফটোট্রপিক চলন। তাহলে পজিটিভ ফটোট্রপিক আর নেগেটিভ ফটোট্রপিক বা অনুকূল আলোকবর্তী ও প্রতিকূল আলোকবর্তী কি? উদ্ভিদের এই যে কাণ্ড আলোর উৎসের দিকে বেঁকে যাচ্ছে, আলোর দিকে বেঁকে যাচ্ছে, তাহলে সেটাকে আমরা বলবো অনুকূল আলোকবর্তী, এবং মূল যেটা আলোর বিপরীত দিকে যাচ্ছে সেটাকে বলবো প্রতিকূল আলোকবর্তী চলন। ওকে, কাণ্ডের আলোর দিকে বৃদ্ধি পাওয়া অনুকূল আলোকবর্তী বা পজিটিভ ফটোট্রপিক, মূলের আলোর বিপরীত দিকে অগ্রসর হওয়া প্রতিকূল আলোকবর্তী বা নেগেটিভ ফটোট্রপিক চলন। এবার হাইড্রোট্রপিক চলন। হাইড্রো শব্দের অর্থ কী ছিল? হাইড্রো অর্থাৎ জল। হাইড্রোলিক বেগে কী থাকে? তরল। সেখান থেকে আমরা বলেছিলাম জল। তাহলে উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর গতিপথ অনুসারে হয়, উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের উৎসের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হয় তাকে আমরা কি বলবো? হাইড্রোট্রপিক চলন। উদাহরণ যেমন মূল জলের উৎসের দিকে অগ্রসর হয়, মূল জলের উৎসের দিকে অগ্রসর হয়, এটা হচ্ছে হাইড্রোট্রপিক চলনের উদাহরণ। যেমন এইখানে আমাদের ছবিতে এই যে মূল, একটা গাছের মূল প্রথমে সোজা ছিল, এদিকে একটা জলের পাত্র ছিল, সেই পাত্রের দিকে উদ্ভিদের মূল পড়ে অগ্রসর হয়ে গেছে, দেখা যাচ্ছে। এটাকে আমরা বলবো হাইড্রোট্রপিক চলন। মূলের এই যে জলের দিকে বৃদ্ধি পাওয়া সেটাকে আমরা বলবো পজিটিভ হাইড্রোট্রপিক চলন, আর কাণ্ডের জলের বিপরীত দিকে বৃদ্ধি পাচ্ছে সেটাকে আমরা বলবো নেগেটিভ হাইড্রোট্রপিক চলন। আচ্ছা, এটা হবে হাইড্রোট্রপিক চলন। এরপরে আমরা পড়ব জিওট্রপিক চলন। জিও শব্দের অর্থ কী ছিল? জিওসিমের কার মতো আকর্ষণ আছে? অভিকর্ষের মতো আকর্ষণ আছে। উদ্ভিদ অঙ্গের চলন যখন অভিকর্ষের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হয় তাকে বলবো আমরা জিওট্রপিক চলন। সমস্ত সংজ্ঞাগুলো একই আকারে দেখা হয়েছে। উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে হয় তাকে বলবো ট্রপিক চলন। উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর গতিপথ অনুসারে হয় তাকে বলবো ফটোট্রপিক চলন। উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের উৎসের গতিপথ অনুসারে হয় তাহলে তাকে বলবো আমরা হাইড্রোট্রপিক চলন। এখানে উদ্ভিদ অঙ্গের চলন যখন অভিকর্ষের গতিপথ অনুসারে হয় তাকে আমরা বলবো জিওট্রপিক চলন। যেমন উদ্ভিদের মূল অভিকর্ষের টানে পৃথিবীর কেন্দ্রের দিকে অগ্রসর হয়, এটাই হলো পজিটিভ জিওট্রপিক চলন। আর উদ্ভিদের যে কাণ্ড সেটা অভিকর্ষের বিপরীতে অগ্রসর হয়, এটাকে আমরা বলবো নেগেটিভ জিওট্রপিক চলন। আচ্ছা, আরেকটা উদাহরণ যেটা মূল কিন্তু সেটা নেগেটিভ জিওট্রপিক বা প্রতিকূল অভিকর্ষবর্তী চলন দেখায়, সেটা হচ্ছে সুন্দরী গাছের শ্বাসমূলের চলন। এটা নিচের দিকে যাওয়ার কথা ছিল কিন্তু উপরের দিকে আসে, তাই এটাকে আমরা বলবো প্রতিকূল অভিকর্ষবর্তী চলন। এরপরে আমরা চলে গেলাম ন্যাস্টিক চলন কাকে বলে। এইখানে দেখো যে একটা মহান মনীষীদের অর্থাৎ আজকালকার দিনের যে বিশিষ্ট নেতৃত্ববৃন্দ আছে তারা জমায়েত হয়েছে, এবং সেই জমায়েত দেখে লোকে তাদের প্রতি আকর্ষিত হয়ে যাচ্ছে। এই ধরনের যে চলন তাকে আমরা বলবো ন্যাস্টিক চলন। অর্থাৎ তীব্রতা, ভিড় বা তীব্রতা দেখে মানুষের যে চলন, এই ক্ষেত্রে আমরা বলতে পারি উদ্ভিদ অঙ্গের যে চলন তাকে আমরা কি বলবো? ন্যাস্টিক চলন। তাহলে ন্যাস্টিক চলন কাকে বলে? উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে কিভাবে হয়? উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়। উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয় উদ্দীপকের তীব্রতা অনুসারে হয় তাকে বলবো ন্যাস্টিক চলন। এবার আগের মতোই আবার ফোটোনেস্টিক, থার্মোনেস্টিক এই চলনগুলো থাকবে। তাহলে ফটো শব্দের অর্থ কী ছিল? আলো। উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর তীব্রতা অনুসারে হয় তাকে বলবো ফোটোনেস্টিক চলন। যেমন সূর্যমুখী
পদ্ম পদ্ম সূর্যমুখী জুঁই ফুল ইত্যাদি আলো সূর্যের প্রভাবে আলোর প্রভাবে ফুটে থাকে, তাই না? আমরা দেখেছি সূর্যমুখী ফুল যেদিকে যেদিকে সূর্য যায় সেদিকে সেদিকে গমন করে। ওকে, এটা হলো সেই সূর্যমুখী ফুলের চলন। ওকে, তারপরে আমরা পড়ব থার্মোনেস্টি। থার্মোনেস্টি কি? থার্মো কথার অর্থ কী ছিল? তাপ, তাই না? তাহলে উদ্ভিদ অঙ্গের চলন যখন তাপের তীব্রতা অনুসারে হয় তাকে কি বলবো? থার্মোনেস্টি। যেমন টিউলিপ ফুল তাপের প্রভাবে ফুটে থাকে। এই যে আমাদের টিউলিপ ফুল, হ্যাঁ, টিউলিপ ফুল এর চলন যেটা সেটা হচ্ছে থার্মোনেস্টি চলনের উদাহরণ। এরপর আমরা দেখে নেব আরেক ধরনের চলন, যেটাকে আমরা কি বলবো? নিকটিনেস্টি চলন। আলো ও তাপমাত্রা উভয়ের প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে চলন তাকে আমরা বলবো নিকটিনেস্টি, অর্থাৎ আলো তাপমাত্রা উভয়ের তীব্রতার প্রভাবে যে চলন তাকে আমরা বলবো নিকটিনেস্টি চলন। যেমন তেঁতুল গাছের পাতার চলন, একে আবার নিদ্রা চলনও বলা হয়। ওকে, এরপরে আমরা দেখব কোমোনেস্টিক চলন। কোমো কথার অর্থ কী ছিল? কোমো অর্থাৎ কেমিক্যাল রিয়াকশন, কোনো রাসায়নিক পদার্থের সংস্পর্শে উদ্ভিদ অঙ্গের বা প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে চলন তাকে আমরা বলবো কোমোনেস্টিক চলন। যেমন সূর্য শিশির, পাতা ঝিঝির, এসব গাছের পাতা কি করে পতঙ্গকে, অর্থাৎ পতঙ্গের মধ্যে যে রাসায়নিক পদার্থ আছে তার প্রভাবে তার দিকে চলন ঘটায়, তাকে চেপে ধরে খেয়ে নেয়, একে আমরা বলবো কোমোনেস্টিক চলন। যেমনটা এক্ষেত্রে আমাদের এই যে সূর্য শিশিরের পাতা সেটা কি করেছে? এই মশাকে তার মধ্যে মশাকে আকর্ষিত করেছে, তার জন্য সে পত্র ফলক দুটো খুলে রেখেছে, তারপর সে চেপে দিয়ে মেরে ফেলে তার মধ্যে যে রাসায়নিক পদার্থ আছে, প্রোটিন আছে, সেটাকে খেয়ে নিবে। এরপর আমরা দেখব সিসমোনেস্টিক চলন, হ্যাঁ, যেটা আমরা প্রথমেই প্রকরণ চলনের সময় দেখেছিলাম যে স্পর্শ, আঘাত, ঘর্ষণ, বায়ুপ্রবাহ ইত্যাদি উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে চলন তাকে আমরা বলবো সিসমোনেস্টিক চলন। যেটা লজ্জাবতী গাছের ক্ষেত্রে দেখা যায়, লজ্জাবতী গাছের পাতার যে চলন স্পর্শ করলেই মুদে যায় তাকে আমরা বলবো সিসমোনেস্টিক চলন। ওকে, এটা হলো আমাদের সেই সিসমোনেস্টিক চলনের উদাহরণ। লজ্জাবতী গাছের পাতার চলন স্পর্শ করলে সেই পাতাটা মুদে যায়, কারণ পালভিনাস কোষে রশ্মিস্ফীতিজনিত তারতম্যের কারণে পটাশিয়াম আয়নের প্রভাবে এই প্রকার চলন ঘটে থাকে। ওকে, এরপরে আমরা কিছু ছোটো কোশ্চেন এবার দেখে নেব যেগুলো বিভিন্ন জায়গা থেকে করা হয়েছে এই চলনের মধ্যেই। ট্রপিক ও নেস্টিক চলন কিভাবে উদ্দীপকের উপর নির্ভরশীল? উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় ট্রপিক চলন, উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় নেস্টিক চলন। কুমড়োর কাণ্ডের রোমের চলন কী ধরনের? এটা হলো কুমড়োর কাণ্ডের রোমের চলন স্বতঃস্ফূর্ত প্রোটোপ্লাজমি চলন। কচি কলা পাতা ও কচু পাতার চলন গুটিয়ে থাকা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হাইপোনেস্টি। কচি কলা পাতার চলনকে আমরা বলবো হাইপোনেস্টিক চলন, যেটা গুটিয়ে থাকা। ফার্ন ও কচু জন্মের পর বিস্তৃত হওয়া অর্থাৎ ছড়িয়ে যাওয়া, এটাকে আমরা কি বলবো? এপিনাস্টি চলন। লাউ, কুমড়ো, সিম, অপরাজিতা উদ্ভিদের লতিয়ে বৃদ্ধি পাওয়া, লতিয়ে এই যে বৃদ্ধি পাচ্ছে লতানো যেগুলো উদ্ভিদ থাকে, লাউ, কুমড়ো, সিম, এটাকে আমরা বলবো বলন। তো এই সংজ্ঞাগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, আমরা এই যে উদাহরণগুলো লিখেছি সেগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই উদাহরণগুলো থেকে তুলে কোশ্চেন হতে পারে। তারপরে এরপর আমরা দেখব গমনে অক্ষম একটা প্রাণীর উদাহরণ। যেমন গমনে অক্ষম প্রাণী হচ্ছে স্পঞ্জ ও সাগর কুসুম। গমনে সক্ষম উদ্ভিদের উদাহরণ ক্লাইম্যাডোমোনাস ভলভক্স, যেটা আমরা ফটোট্যাকটিক চলনের সময় দেখলাম। উদ্ভিদের সামগ্রিক চলন এক প্রকার গমন, কিভাবে ব্যাখ্যা করো? আমরা দেখলাম উদ্ভিদের সামগ্রিক চলন যেমন ট্যাকটিক চলন এক প্রকার গমন, কারণ ফটোট্যাকটিক চলনে শৈবাল যেমন ভলভক্স, ক্লাইম্যাডোমোনাস স্বল্প আলোর দিকে স্থান পরিবর্তন করে, অঙ্গ সঞ্চালন দ্বারা স্থান পরিবর্তন করাকেই গমন বলা হয়। তাই আমরা বলতে পারি উদ্ভিদের সামগ্রিক চলন এক প্রকার গমন। তাহলে এই ছিল আমাদের চলন সংক্রান্ত সমস্ত কোশ্চিন অ্যান্সারের উত্তর। তাহলে এর পরবর্তীতে আমরা হরমোন নিয়ে আলোচনা করব। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকে আমি এখানেই ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ।